এই লেসনে আমরা শিখব blogger.com এর মাধ্যমে কিভাবে আপনি আপনার ফাইবারের গিগের মার্কেটিং করতে পারেন। তো চলুন দেখে নিই আসলে blogger.com-টা কিভাবে কাজ করে। blogger.com-এ আমাদের অ্যাকাউন্ট করার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা জিমেল আইডি লাগবে। এবার গুগল অ্যাপস সেই অপশন থেকে আমরা চাইলে blogger.com-এ যেতে পারি। এই যে ব্লগার নামে একটা অপশন আছে, সেখান থেকে যেতে পারি, অথবা আপনি ম্যানুয়ালিও সার্চ দিয়ে blogger.com লিখে যদি সার্চ করেন তাহলেও সেখান থেকেও যেতে পারবেন। দুই জায়গা থেকে যাওয়া যায়। তো এখানে যাওয়ার পরে যেটা করতে হবে আমাকে সেটা হচ্ছে ক্রিয়েট ইউর ব্লগ, এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। ওকে, দেন আমরা আমাদের মেইলটা সিলেক্ট করে দিব, আমরা কোন মেইলে blogger.com এ অ্যাকাউন্ট করতে চাচ্ছি। তো আমরা মেইলটা সিলেক্ট করে দিচ্ছি। মেল সিলেক্ট করে দেওয়ার পরে এবার দেখেন যেটা আমাদেরকে দেখাচ্ছে সেটা হচ্ছে চুজ এ নেম ফর ইউর ব্লগ, অর্থাৎ আপনি আপনার ব্লগের জন্য একটা নাম সিলেক্ট করে দিবেন যেটা ডিসপ্লেতে শো করবে, যেখানে আপনার ব্লগের নামটা দেখবে সবাই। তো আমরা ব্লগের নাম দিয়ে দিচ্ছি, আমি আমার ব্লগের একটা নাম দিয়ে দিচ্ছি। আপনি আপনার সার্ভিস অনুযায়ী একটা নাম দিয়ে দিবেন আপনার ব্লগের জন্য। ওকে, আপনি চাইলে এই অপশনটা স্কিপও করতে পারেন কিন্তু, বাট আমরা অবশ্যই চেষ্টা করব একটা নাম দিয়ে দেওয়ার জন্য আমাদের ব্লগের, এবং সেটা যেন 100 ওয়ার্ডের মধ্যে হয়। দেন নেক্সট অপশনে ক্লিক করলাম। এরপরে হচ্ছে যেটা চুজ এ ইউআরএল ফর ইউর ব্লগ, অর্থাৎ আপনার ব্লগের যে একটা লিঙ্ক থাকবে, আমাদের ওয়েবসাইটে যেরকম একটা লিঙ্ক থাকে এখানেও সেরকম একটা লিঙ্ক থাকবে আমাদের। যেহেতু আমরা এটা একটা ফ্রি ওয়েবসাইট সেই জন্য দেখেন এখানে blogspot.com নামে একটা অপশন চলে আসছে। এখানে আমরা আমাদের একইভাবে নাম দিয়ে দিব, আমরা আগে যে নামটা দিয়েছিলাম সেই নামটা এখানে দিয়ে দিব। দেন এই নামটা দেওয়ার পরে যেটা হবে দেখেন এখানে দেখাচ্ছে যে সরি দ্য ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল, অর্থাৎ আমি যে নামটা দিচ্ছি সে নামটা এখানে অলরেডি কেউ একজন ব্যবহার করতেছে। সো আমাকে একটু হয়তো অন্য নাম ব্যবহার করতে হবে, অথবা এটাকে একটু এডিট করে দিতে হবে। সো আমি একটু এডিট করে দেখি নেয় নাকি। হ্যাঁ, আমি একটা সংখ্যা অ্যাড করলাম। এবার দেখেন আমার এখানে দেখাচ্ছে যে দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল, অর্থাৎ এই নামটা এখন অ্যাভেলেবল আছে, আমি চাইলে এটা ইউজ করতে পারি। দেন আমি নেক্সট অপশনে ক্লিক করলাম। এরপরে যেটা শো করতেছে কনফার্ম ইউর ডিসপ্লে নেম, আমরা আগে যে ডিসপ্লে নেমটা ইউজ করছিলাম বা টাইটেল হিসেবে সেই ডিসপ্লে নেমটা আমরা আরেকবার দিয়ে দিব কনফার্ম করে দেওয়ার জন্য। সো আমি আরেকবার দিয়ে দিলাম, দেন ফিনিশ। প্রসেসিং হচ্ছে, আমার ব্লগার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। তো এইভাবে আমরা আসলে একদম বেসিক রুলস ফলো করে একটা ব্লগার অ্যাকাউন্ট তৈরি করতে পারি। তো চলুন দেখে নিই আসলে আমাদের যে ব্লগার অ্যাকাউন্টটা তৈরি হয়েছে সেটা আসলে এখন দেখতে কেমন। সেজন্য আমাদেরকে যেতে হবে, দেখেন ভিউ ব্লগ নামে যে অপশনটা আছে সেখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে একটা নতুন ট্যাবে ওপেন করছি। সেখানে দেখেন একদমই ফাঁকা, অর্থাৎ আমরা যে ডিসপ্লে নামটা অ্যাড করছি এখানে সেই নামটাই এখানে আছে, বাকি আর এখানে আসলে কিছুই নেই। ঠিক আছে, আমাদের আসলে ধীরে ধীরে অ্যাড করতে হবে আমাদের। আমরা যখন বিভিন্ন পোস্ট করব, মেনু বার অ্যাড করব, থিম অ্যাড করব, তখন আসলে আমাদের এই যে এখন যে খালি দেখা যাচ্ছে সেটা আসলে অনেক সুন্দর দেখা যাবে, নর্মালি একটা ওয়েবসাইট যেমন দেখা যায় সেরকম দেখা যাবে। দেখেন এখানে আমাদের বেশ কিছু অপশন আছে, পোস্ট, স্টেটস, তারপরে হচ্ছে স্টেটস মানে হচ্ছে আমরা যেই পোস্টগুলো করব সেগুলো আসলে কতজন ভিউয়ার দেখছে বা কতজন কমেন্ট করছে সেগুলা। তারপরে এই যে কমেন্টস নামে আলাদা একটা অপশনই আছে, সেখানে কারা কমেন্ট করছে কি কমেন্ট করছে সেটা আমরা সেখান থেকে দেখতে পারবো। তারপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেমন দেখেন আর্নিংস, এখানে আসলে আপনি চাইলে এখান থেকে ইনকামও করতে পারবেন। এই যে এখান থেকে আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করে এখানে যখন আপনার অ্যাড দেখাবে, আপনি যখন বিভিন্ন পোস্ট করবেন এবং সেখানে প্রতিনিয়ত ভিজিটর আসবে অনেক বেশি, তখন আপনার আসলে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা গুগল অ্যাপ্রুভ করবে এবং আপনি তখন আপনার এই ব্লগটাতে অ্যাড দেখাবে, তখন সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। এরপরে যেটা আছে পেজ, এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে লেআউট, কোথায় কি হবে, কি কি থাকবে না থাকবে এখানে, এগুলো সব কিছু আসলে এই লেআউট অপশন থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে থিম। তো প্রথমত আমাদের এখন যে কাজটা করতে হবে, আমাদের যেহেতু আমরা একটা ব্লগ খুলছি কিন্তু সেখানে কোনো আসলে থিম নেই, যেখানে জিনিসটা দেখতে ভালো লাগতেছে না, তো আমরা এখান থেকে একটা থিম অ্যাড করে দিব। তো ডিফল্ট ভাবে এখানে ব্লগারে অনেকগুলো ফ্রি থিম থাকে, দেখেন অনেক ফ্রি থিম আছে। তো এখান থেকে আপনি যে কোনো একটা থিম সিলেক্ট করে দিতে পারেন। আবার আপনি চাইলে কাস্টম থিম ডাউনলোডও করতে পারেন। ডাউনলোড করার মতো এরকম অনেকগুলো সাইট আছে যেখান থেকে আপনি ফ্রিতে থিম ডাউনলোড করে এরপরে এই যে আপনার যে ব্লগার ওয়েবসাইটটা আছে সেখানে আপনি আপলোড করে দিতে পারেন। তো প্রথমে আমরা একটা ফ্রি থিম দেখি, ফ্রি থিম আসলে দেখতে কেমন দেখা যাবে। সেটার জন্য আমরা এখান থেকে সাপোজ
এই যে এই থিমটা সিলেক্ট করতে পারি, এটা সিলেক্ট করলাম, করে এরপরে অ্যাপ্লাইতে যখন আমরা ক্লিক করব তখন আমার এই যে থিমটা অ্যাপ্লাই হয়ে যাবে। এই দেখেন নিউ থিম অ্যাপ্লাইড সাকসেসফুলি। তো সেটা দেখার জন্য আমাদের এই যে এখানে রিলোড দিতে হবে। রিলোড দিলে আমরা দেখবো যে এই যে দেখেন আমি নতুন যে থিমটা অ্যাপ্লাই করছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। একইভাবে আপনি যখন কাস্টম থিম অ্যাড করবেন সেখানেও আপনার ওই যে নতুন যে থিমটা অ্যাড করবেন সেটা চলে আসবে। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আসলে কিভাবে আপনারা বাইরে থেকে বা অন্যান্য ফ্রি সাইট যেগুলো আছে সেখান থেকে থিম ডাউনলোড করে এরপরে সেটাকে এখানে ইনস্টল করতে পারেন। যেমন একটা ওয়েবসাইটের নাম যদি বলি সেটা হচ্ছে soratemplate.com নামে একটা ওয়েবসাইট আছে। সোরা টেমপ্লেটস, দেখেন সোরা টেমপ্লেটস নামে একটা ওয়েবসাইট আছে। এই যে এখানে আপনি অসংখ্য ফ্রি থিম পাবেন। দেখেন এখানে অসংখ্য থিম আছে, আপনি যে কোনো আপনার যেই থিমটা ভালো লাগে সেই থিমে আপনি যেতে পারেন এবং সেটাকে ডাউনলোড করে নিতে পারেন। যেমন এখানে দেখেন এই যে ফ্রি ভার্সন আছে, আবার প্রিমিয়াম ভার্সনও আছে। প্রিমিয়াম ভার্সন হচ্ছে আপনাকে কিনে নিতে হবে, আর ফ্রি ভার্সনটা আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এই থিমটা অলরেডি ডাউনলোড করে রাখছি এবং আমি আপনাদের দেখাচ্ছি আসলে এটা কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন। সে কাস্টম থিম অ্যাড করার জন্য আপনাকে যেটা করতে হবে দেখেন, এই যে থিমস যেতে হবে, গিয়ে এখান থেকে দেখেন কাস্টমাইজ নামে একটা অপশন আছে, সেখানে যে একটা ড্রপ ডাউন মেনু আছে, এখান থেকে আপনাকে যেটা করতে হবে রিস্টোর অপশনটাতে ক্লিক করতে হবে। রিস্টোর অপশনে ক্লিক করার পরে যে আপলোড একটা অপশন দিচ্ছে আপনাকে, আপনি চাইলে এবার আপনার যে থিমটা ডাউনলোড করছেন করে এবার এখান থেকে আপনি আপলোড করতে পারবেন। আপলোড করার জন্য যে আপলোড অপশনটাতে ক্লিক করবেন, করে আপনার যেখানে আপনার থিমটা আছে সেই থিমটা এবার আপনি সিলেক্ট করে দিবেন। যেমন আমার এখানে থিমটা আছে, এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম এবং ওপেন করে দিলাম। দেন দেখেন রিস্টোরিং থিম হচ্ছে, এটা কিন্তু অ্যাড হচ্ছে, একটু সময় নিবে অ্যাড হওয়ার জন্য। ওকে, দেখেন থিমটা রিস্টোর হয়ে গেছে। এটা আমি এখন দেখবো কিভাবে, সেটা হচ্ছে যে আমি আবার এই অপশনটাতে গিয়ে আমি যখন এখন রিলোড দিব তাহলে কিন্তু আমি যে কাস্টম যে থিমটা অ্যাড করছি সেটা এখান থেকে অ্যাড হয়ে যাবে। তো আমি রিলোড দিলাম, দেখেন দেখেন এখানে আমার যে নতুন থিমটা আমি অ্যাড করছি সেখান থেকে কিন্তু নতুন থিমটা অ্যাড হয়ে গেছে। এখন আগের থিমটার সাথে এই থিমটা সম্পূর্ণ ভিন্ন। আপনি আপনার ব্লগ স্পটে যে থিমটাই অ্যাড করেন না কেন এখানে প্রত্যেকটা এলিমেন্ট আসলে কাস্টমার যোগ্য। প্রত্যেকটা জিনিস আপনি আপনার নিজের মতো করে সাজায় নিতে পারবেন, যখন যেটা যেভাবে প্রয়োজন হবে সেভাবে আপনি আসলে সাজায় নিতে পারবেন। তো আমরা আসলে মূলত এখানে যেহেতু ব্লগ ডিজাইন নিয়ে কথা বলবো না, আসলে মূলত আমরা ব্লগের মার্কেটিংটা কিভাবে হবে সেভাবে কথা বলবো। তো আপনাদের তারপরেও যদি কারোর ব্লগ ডিজাইন জানা দরকার হয়, ইন ডিটেলসে আরো জানতে চান, তাহলে আমি চেষ্টা করবো আমাদের ইউটিউব চ্যানেলে একটা ব্লগ ডিজাইন নিয়ে ইন ডিটেলস ভিডিও দিয়ে দেওয়ার জন্য। সেখান থেকে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারবেন, তখন আপনাদের ব্লগ ডিজাইন নিয়ে আর কোনো আশা করি কনফিউশন থাকবে না। তো আমরা এখন দেখবো আসলে আমরা যে ব্লগ ডিজাইনটা করছি এটার মূল উদ্দেশ্যটা ছিল মূলত হচ্ছে আমরা এখানে বিভিন্ন ধরনের আর্টিকেল পোস্ট করব আমাদের সার্ভিস রিলেটেড, আমরা যে ধরনের সার্ভিস দিচ্ছি, এবং সেই আর্টিকেলগুলা গুগলে বিভিন্ন ভিউয়ার বা অডিয়েন্স এসে পড়বে এবং সেখান থেকে তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করবে। এরপরে হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে আর্টিকেল পাবলিশ থাকবে সেখান থেকে হয়তো আমাদের সেখানে ফাইবারের লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক ধরে তারা আমাদের অর্ডার করার চান্স থাকবে। তো আর্টিকেল যে আমরা লিখবো এখানে কি ধরনের আর্টিকেল আসলে আমরা এখানে লিখবো এটা সম্পর্কে আমাদের খুব ভালোভাবে ধারণা থাকা দরকার। সাধারণত আমরা ফাইবারে যেই সার্ভিস দিই আমরা কিন্তু সেখানে মূলত আমরা যে সার্ভিসটা দিই এটা কিন্তু ইন ডিটেলসে বর্ণনা করে দিই আসলে কি পাবে সে আমার কাছ থেকে, কি কি দিচ্ছি আমি, তার থেকে তার কি লাভ হবে। এখানে যেটা হবে সেটা হচ্ছে এই আর্টিকেলগুলোতে মূলত আপনি ইনফরমেশন দিবেন। কি ধরনের ইনফরমেশন দিবেন, সাপোজ কেউ একজন গুগলে এসে সার্চ করলো যে তার একটা মোবাইল প্রয়োজন, এখন আপনি যদি সে আসে যদি সেখানে পায় যে কতটা কোম্পানি দিয়ে রাখছে যে আপনি আমার মোবাইল কিনলে এটা পাবেন, আমার মোবাইল কিনলে এটা পাবেন, এটা আপনার লাভ হবে, ওইটা লাভ হবে, এরকম হইলে কিন্তু সে আসলে জিনিসটাতে কমফোর্টেবল ফিল করবে না। সে আসে যদি দেখে যে আসলে কম্পারেটিভলি সে যে মোবাইলটা কিনতে চাচ্ছে সেটাতে কি কি ফিচার আছে, কি কি ভালো জিনিস আছে, ব্যাটারি কতক্ষণ ব্যাকআপ দিবে বা ক্যামেরা কেমন, অর্থাৎ ইনফো কন্টেন্টগুলো যদি সে দেখে তাহলে হচ্ছে সে সেই জিনিসটাতে যেখানে যে ওয়েবসাইটটাতে বা যে ফোনটার রিভিউ সে ভালো দেখবে তখন সে সেটাতে যাবে। এখানেও আপনি সেই টাইপের জিনিসগুলোই দিবেন, ইনফো দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। তাকে আপনার নর্মালি গিগের ডেসক্রিপশনগুলো যেভাবে লেখেন এই আর্টিকেলগুলো মূলত সেরকম হবে না। আপনি যথেষ্ট পরিমাণ তাকে হেল্প করার চেষ্টা করবেন। যেমন আপনি যে প্রোডাক্টটা সেল করেন, সাপোজ আপনি ফ্লায়ার সেল করেন, এখন আপনি এখানে ফ্লায়ার রিলেটেড একটা আর্টিকেল লিখবেন,
তাকে আপনি সেই ফ্লায়ার রিলেটেড আর্টিকেলটাতে বুঝাবেন কেন তার ফ্লায়ারটা প্রয়োজন, তার বিজনেসে তার ফ্লায়ারটা আসলে কি কাজে লাগবে, তার ফ্লায়ারটা তার বিজনেসে কতটুকু ইমপ্যাক্ট ফেলতে পারে, সেভাবে আপনি বুঝাবেন। দেন ফাইনালি আপনি যখন আপনার আর্টিকেলের লাস্টের দিকে চাইলে আপনি তখন আপনার ফাইবারে একটা লিঙ্ক দিয়ে দিতে পারেন, এটা তাকে বলে দিতে পারেন যে আপনি তাকে এই সার্ভিসটা দিচ্ছেন, সে চাইলে আপনার থেকে সেই সার্ভিসটা নিতে পারে। এটা হচ্ছে আর্টিকেল লেখার মূল উদ্দেশ্য। এরপর আমরা আর্টিকেল যে লিখবো, সেই আমরা যে আমাদের ব্লগে আর্টিকেল পোস্ট করব, সেই আর্টিকেল পোস্ট করার সময় আমাদের বেশ কিছু জিনিসের উপর মনোযোগী থাকতে হবে। প্রথমত আমরা অডিয়েন্সের কথা মাথায় রেখে আর্টিকেল লিখবো, এটা অলরেডি বলছি আমি। সবসময় আমরা অডিয়েন্সের কথা গুরুত্ব দিব, রোবোটিক টাইপের আমরা কিছু লিখবো না, যেটা লেখে অডিয়েন্স আসলে বিরক্ত হয়। এরপরে যেটা গুরুত্ব দিতে হবে আর্টিকেল লেখার সময়, সেটা হচ্ছে বেস্ট কিওয়ার্ডটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমরা যেমন ফাইবারে গিগ খোলার জন্য আমরা বেস্ট কিছু কিওয়ার্ড সিলেক্ট করছিলাম, সেই অনুসারে আমরা আমাদের গিগটা সাজেছি। আর্টিকেল লেখার সময় আপনি যেহেতু আপনার সার্ভিস রিলেটেড আর্টিকেল লিখতেছেন, সেই বেস্ট কিওয়ার্ডগুলোই আপনি আপনার এই আর্টিকেলটাতে অ্যাড করে দিবেন। এরপরে হচ্ছে দ্বিতীয়ত তো আপনি বেস্ট কিওয়ার্ড সিলেক্ট করবেন, এরপরে হচ্ছে তৃতীয়ত যেটা করবেন সেটা হচ্ছে ওই বেস্ট কিওয়ার্ড রিলেটেড আরও এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো আপনার ওই কিওয়ার্ডের সাথে সর্বোচ্চ সামঞ্জস্যপূর্ণ, ওই ওয়ার্ডগুলো দিয়ে চেষ্টা করবেন আপনি আপনার আর্টিকেলটা লেখার জন্য। এরপরে যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে আর্টিকেলটাকে অবশ্যই আপনি মিনিমাম 1000 ওয়ার্ডের মধ্যে লেখার চেষ্টা করবেন, এবং অবশ্যই সেটা যেন কোয়ালিটি থাকে, একই জিনিস যেন বারবার রিপিট না হয়, প্রত্যেকটা লেখা যেন আপনার ইউনিক থাকে, কোথাও থেকে যেন কপি না করা হয়, এই জিনিসগুলোর প্রতি আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো আর্টিকেল লেখার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে নিউ পোস্ট অপশন পাবো, সেখানে ক্লিক করার পর দেখেন, তার আগে আমরা একটু চলুন দেখে আসি আসলে ব্লগ স্পটের আর্টিকেলগুলো কিরকম হয়, একটা স্যাম্পল দেখলে আমাদের আরো ভালো আইডিয়া হবে। দেখেন এখানে একটা ব্লগ স্পট আছে ডিজাইন ফর ব্র্যান্ডিং, খুবই সিম্পল ভাবে সাজানো হয়েছে। তারা বেশ কিছু আর্টিকেল পাবলিশ করছে, দেখেন তারা ব্যানার ডিজাইন নিয়ে একটা আর্টিকেল পাবলিশ করছে, তারপরে ফ্লায়ার ডিজাইন নিয়ে একটা আর্টিকেল পাবলিশ করছে। তো এখানে এরপরে ইমেজ এডিটিং নিয়ে একটা আর্টিকেল পাবলিশ করছে। এখানে যদি আপনারা খেয়াল করেন দেখবেন তারা কিন্তু খুব সুন্দর একটা টাইটেল ব্যবহার করছে তাদের আর্টিকেলের জন্য, এবং খুব সুন্দর একটা ছবি ব্যবহার করছে। তারপরে এই যে এখানে তারা সাব হেডিং ব্যবহার করছে, লেখাটাকে একটু বোল্ড করে দিচ্ছে যেন জিনিসটা ভিজিবল হয় ইজিলি। আপনি যখন একটা আর্টিকেল পোস্ট করবেন তখন আপনাকেও এই জিনিসগুলোর প্রতি গুরুত্ব দিতে হবে। তো আমরা আমাদের আর্টিকেল লেখার জন্য আমরা এখান থেকে একটু স্যাম্পল হিসেবে আপনাদের দেখাচ্ছি। দেখেন প্রথমে আমরা টাইটেল দিয়ে দিব, যেখান থেকে টাইটেল দিয়ে দিলাম, টাইটেলটা হইলো। এরপরে হচ্ছে আমরা যেমন এখান থেকে যদি আমরা কিছু টেক্সট নিই, এখানে আমরা একটু পেস্ট করে দিলাম, টেক্সটটা সিলেক্ট করলাম, দেন আমরা ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট করে দিলাম। এরপরে আমি আমার টেক্সটের এই যেখান থেকে চাইলে আমরা যারা ওয়ার্ডে কাজ করছেন মাইক্রোসফট ওয়ার্ডে তারা কিন্তু এই জিনিসটা ইজিলি বুঝবেন, এবং এখানে প্রত্যেকটা জিনিস আপনি যদি ওয়ার্ডের কাজ জানা থাকে তাহলে আপনি ইজিলি করতে পারবেন। একইভাবে এরপরে যদি আমরা আরেকটু জিনিস দেখি, যেমন এখান থেকে যদি আমরা এই জিনিসটা আনি, দেখেন যেমন আমরা যদি একটু এটা দেখি, এটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে এরপরে ব্যাকগ্রাউন্ডটাকে সাদা করে দিলাম। আপনি যদি এই লেখাটাকে আপনার লিঙ্ক করতে চান বা আপনার ফাইবারে লিঙ্ক দিতে চান, তাহলে কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লেখাটা সিলেক্ট করবেন, করে যে দেখেন এখানে লিঙ্ক একটা অপশন আছে, ইনসার্ট লিঙ্ক, এখানে আপনি লিঙ্ক পেস্ট করতে পারবেন। এখানে আপনি চাইলে আপনি গিগের লিঙ্ক পেস্ট করতে পারেন, এই রিলেটেড অন্য কোনো আর্টিকেল যদি আপনার থাকে সেটা এখানে সেই লিঙ্কটা দিয়ে দিতে পারেন। যেমন আমি যদি সাপোজ আপনি একটু দেখাই, fiverr.com লিখলাম, এখানে লিখে এটাকে এই যে ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ ট্যাব সিলেক্ট করে দিলাম, দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। এবার দেখেন এটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে, এটা কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর আপনি যখন আর্টিকেল পোস্ট করবেন, এই আর্টিকেলটা যখন গুগলে ইন্ডেক্স হবে, দেন আপনার যখন আপনি যে কিওয়ার্ডের উপর আর্টিকেলটা লিখছেন তখন ওই টাইপের কিওয়ার্ড বা ওই কিওয়ার্ডটা দিয়ে যখন কোনো একটা অডিয়েন্স গুগলে সার্চ করবে, সে কিন্তু আপনার এই ব্লগ স্পটের আর্টিকেলটা পাবে। এখন যখন সে আর্টিকেলটা পড়বে এবং আপনার সাইট ভিজিট করবে, সেক্ষেত্রে আপনার যে যে উদ্দেশ্যে আর্টিকেলটা লিখছেন সেটা আসলে কাজে আসবে তখন। এবং এখান থেকে যদি আপনি যে লিঙ্কটা অ্যাড করছেন আপনার ফাইবারের, সে যদি সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফাইবারে যায় তখন আপনার অর্ডার পাওয়ার চান্স অনেক বেশি থাকবে। তো এভাবে প্রত্যেকটা রুলস মেনে আর্টিকেল লেখার পরে এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আর্টিকেলটাকে আমরা পাবলিশ করে দিব। দিয়ে এরপর এই যে এখানে ডান পাশে কর্নারে আর্টিকেল পাবলিশ করার একটা অপশন আছে, আমরা আর্টিকেলটাকে পাবলিশ করে দিব, কনফার্ম করে দিব। এরপরে যেটা হবে সেটা হচ্ছে আমার আর্টিকেলটা পাবলিশ হয়ে যাবে। এবার যদি আমি আমার সাইটে যাই, দেখেন আমি যদি একটু রিলোড দিই,
এই যে এখানে কিন্তু কোনো নো রেজাল্ট ফাউন্ড দেখাচ্ছে, কিন্তু আমি যখন এটাকে এবার রিলোড দিব দেখেন, তাহলে দেখেন এখানে কিন্তু একটা আর্টিকেল আসছে, আমি কোনো ইমেজ অ্যাড করি নাই তাই এখানে খালি দেখাচ্ছে। তো আমরা ব্লগ স্পট তৈরি করলাম এবং আর্টিকেলও পাবলিশ করলাম। এবার আমাদের যেটা করতে হবে, আমাদের ব্লগ স্পটটার মার্কেটিং করতে হবে অথবা এসইও করতে হবে। তো এসইও করার জন্য আমাদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। আসলে আমাদের গুগলের কাছে আমরা যে আমাদের সাইটটা হ্যান্ড ওভার করবো মার্কেটিং করার জন্য, সেজন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, এখান থেকে সেটিং অপশানে যেতে হবে। সেটিং অপশানে গিয়ে এখানে দেখেন টাইটেল নামে একটা অপশান আছে। আপনি যদি সাইটে শুরু করার শুরুতে যখন আপনি একটা টাইটেল অপশান চাইছিল, আপনার কাছে টাইটেল নাম চাইছিল, সেই নামটা যদি আপনি তখন দিয়ে দেন তখন আর আপনার আলাদা করে এখানে টাইটেল দেওয়ার প্রয়োজন হবে না। বাট আপনি যদি তখন টাইটেল না দেন তখন অবশ্যই আপনাকে এখন তাহলে টাইটেল দিতে হবে। এসইওর ক্ষেত্রে টাইটেলটা এখানে খুবই ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে ডেসক্রিপশন। দেখেন এই ডেসক্রিপশনে আপনি 500 ওয়ার্ডের মধ্যে আপনি আপনার সাইটটা কি নিয়ে, কি রিলেটেড আর্টিকেল আপনি এখানে পাবলিশ করবেন সেরকম কিছু এখানে আপনি লিখে দিবেন। তা আমরা যেহেতু ব্র্যান্ড সাইন বা আমরা ব্র্যান্ড আইডেন্টিটি নিয়ে সাইটটা তৈরি করতেছি, সেরকম কিছু আমরা একটা ডেসক্রিপশন লিখে দিব। বা আমরা যে রিলেটেড কিওয়ার্ডগুলো ব্যবহার করছিলাম সেই কিওয়ার্ডগুলো আমরা চেষ্টা করবো এখানে দিয়ে দেওয়ার জন্য। তো সাপোজ আমি একটু অ্যাড করে দিচ্ছি। ওকে, আমার ডেসক্রিপশনটা অ্যাড হয়ে গেছে। এরপরে যেটা অপশনটা আছে ব্লগ ল্যাঙ্গুয়েজ, এখানে ব্লগ ল্যাঙ্গুয়েজটা অবশ্যই আপনি যদি বাংলায়, এখানে তো আপনি ইন্টারন্যাশনালি আসলে কাজ করবেন যেহেতু আপনি ফাইবারে কাজ করতেন, তো অবশ্যই চেষ্টা করবেন ইংলিশে রাখার জন্য, ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে দিবেন। এরপরে আমরা একটু যদি নিচের দিকে আসি, দেখেন এখানে মেটা ট্যাগ নামে একটা অপশন আছে। এই অপশনটা দেখেন ডিসেবল করা, এই অপশনটাকে আমাদেরকে এনেবল করে দিতে হবে। এটা অনেক ইম্পর্টেন্ট মার্কেটিং এর জন্য বা এসইও এর জন্য। তো এটাকে আমরা এনেবল করে দিলাম। এরপরে যেটা হচ্ছে এখানে দেখেন সার্চ সার্চ ডেসক্রিপশন নামে একটা অপশন আসছে, এটাতে আমরা ক্লিক করব। এখানেও আমরা আমাদের সাইটের জন্য যে কিওয়ার্ডগুলা বা আমরা যে রিলেটেড আর্টিকেল লিখি বা আমরা সাইটটা যেই উদ্দেশ্যে বানাইছি, যে ধরনের আর্টিকেল পোস্ট করবো সেগুলো আমরা এখানে একটু দিয়ে দিব, একটু শর্ট ডেসক্রিপশন হিসেবে দিয়ে দিব আমরা 150 এর মধ্যে। তা আমরা একটু আমরা যে কিওয়ার্ডগুলো ব্যবহার করছি সেগুলো আমরা এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে এরপরে সার্চ ডেসক্রিপশনটা সেভ করে দিলাম। ওকে, আমার সার্চ ডেসক্রিপশন মনে রাখবেন এই মেটা ট্যাগটা অনেক বেশি ইম্পর্টেন্ট মার্কেটিং এর জন্য। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কলার্স অ্যান্ড ইন্ডেক্সিং, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কলার্স অ্যান্ড ইন্ডেক্সিং যদি আমরা একটু বলতে চাই, কলার্স হচ্ছে আপনার সাইটটা গুগল ভিজিট করতেছে কিনা। আপনার সাইট যখন গুগল ভিজিট করবে তখনই আপনার সাইটটা মূলত কাজ করতেছে ঠিকভাবে এবং গুগলে র্যাঙ্কে আসার সম্ভাবনা থাকবে। আপনার সাইট যদি গুগল ভিজিট না করে তার মানে হচ্ছে আপনার সাইটের আসলে কোনো ভ্যালু থাকবে না। আর ইন্ডেক্সিং যে ব্যাপারটা, আপনি যে আর্টিকেলটা পাবলিশ করছেন আপনার সাইটে সেটা আসলে যথাযথভাবে পাবলিশ হয়েছে কিনা, ইন্ডেক্স হয়েছে কিনা, সেটাই হচ্ছে মূলত ইন্ডেক্সিং। তো আপনার এই অপশনগুলো যদি অফ থাকে তখন হচ্ছে মূলত আমরা বুঝতে হবে যে আসলে আমার সাইটে আমার যে আর্টিকেলটা পাবলিশ করছি সেটা আসলে যথাযথ ইন্ডেক্স হয় না এবং সেটা গুগলে শোও করবে না। তো এই অপশনটা আমরা এনেবল করে দিব। এখানে আরেকটা বিষয় আছে দেখেন, কাস্টম রোবট ডট টিএক্সটি, এই ফাইলটা আমাকে অ্যাড করে দিতে হবে। তো আমি একটা ডেমো ফাইল অ্যাড করে রাখছি আমার সাইটের জন্য। ওকে, এই পুরোটা এখান থেকে কপি করব, এই যে এখানে আমরা পেস্ট করে দিব। ওকে, যেভাবে আছে সেভাবে থাকবে। এখানে জাস্ট আপনি আপনার সাইটটা দিয়ে দিবেন, সাইটটার নামটা দিয়ে দিবেন, দেন সেভ। এবার হচ্ছে গুগল আপনার সাইটে ভিজিট করবে, কোন কোন সাইটগুলোতে ভিজিট করবে, কোন কোন পেজে ভিজিট করবে আপনি সে পারমিশন দিয়ে দিচ্ছেন। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে এনেবল কাস্টম রোবট হেডার ট্যাক্স। আপনি যে যে আর্টিকেলগুলো পাবলিশ করছেন সেগুলোর প্রত্যেকটা একটা করে হেডার থাকে, সেই হেডারগুলোর এই যে গুগলের যে রোবট সে ভিজিট করবে কিনা সেটার পারমিশন আপনি এখানে দিয়ে দিচ্ছেন, সেটা অবশ্যই দিয়ে দিতে হবে। এরপর যেটা অপশনটা আছে হোম পেজ ট্যাগ, হোম পেজ ট্যাগে এখান থেকে যাবেন, এখান থেকে অলটা ক্লিক করে দিবেন অ্যান্ড এই যে নোট পি এটা চেক করে দিবেন, দেন সেভ। এরপরে যেটা আছে আর্কাইভ অ্যান্ড সার্চ পেজ ট্যাগ, এখানে যাবেন, এখান থেকে এই যে নোয়েট ডেস্ক সিলেক্ট করে দিবেন অ্যান্ড নোট পি সিলেক্ট করে দিবেন, দেন সেভ। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে পোস্ট অ্যান্ড পেজ ট্যাগস, এই অপশনটাতে যাবেন, অল্ট সিলেক্ট করে দিবেন, দেন নোট পি সিলেক্ট করে দিবেন, সেভ।
এরপরে আমরা আসি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটাতে, সেটা হচ্ছে গুগল সার্চ কনসোল। এই অপশনটা যদি আপনি ব্যবহার না করেন, আপনাকে বুঝতে হবে আপনার সাইটটা আসলে 70%ই কোনো কাজই হয়নি আসলে। গুগল সার্চ কনসোলটা মূলত আসলে কি? গুগল সার্চ কনসোল হলো মূলত আপনি আপনার সাইটটা গুগলে হ্যান্ড ওভার করতেছেন কিনা। গুগল সার্চ কনসোলের মাধ্যমে আপনি আপনার সাইটটা গুগলের কাছে হ্যান্ড ওভার করতেছেন, অর্থাৎ গুগলের যে রোবট আছে সে আপনার সাইটে ভিজিট করবে এবং বিভিন্ন ভিজিটর আপনার সাইটে ভিজিট করতে পারবে তখন। তো আমরা এখান থেকে গুগল সার্চ কনসোলে যাচ্ছি, একটা নতুন ট্যাবে, সেটা ওপেন হলো। ওকে, এখানে প্রথমে যেটা করতে হবে, আপনার ডোমেন নেম যেটা আছে সেটা অবশ্যই এখানে দিয়ে দিতে হবে। আমরা আমাদের ডোমেন নেমটা দিয়ে দিচ্ছি, এখান থেকে দিয়ে দিচ্ছি। ওকে, এখানে প্রথমে যেটা করতে হবে HTTPS টা কেটে দিতে হবে, এটাও কেটে দিচ্ছি। দেন আচ্ছা, আমরা এখানে www ডটটা অ্যাড করে দিচ্ছি, কন্টিনিউ। দেখেন এটা ভেরিফিকেশন নিচ্ছে, অটো ভেরিফাইড হয়ে গেছে। ওকে, যেহেতু আমার এটা ভেরিফাই হয়ে গেছে, এবার আমি গো টু প্রপার্টিসে যাই। ওয়েলকাম টু ইউর নিউ ডোমেন প্রপার্টি। এরপর যেটা করতে হবে, আমি এখান থেকে স্টার্টে ক্লিক করব। দেন এরকম একটা ওভারভিউ আমাকে দেখাচ্ছে। তো এখানে যেটা করতে হবে প্রথমে আমাকে, সেটা হচ্ছে যে সাইট ম্যাপস নামে একটা অপশন আছে, সাইট ম্যাপসে ক্লিক করতে হবে। সাইট ম্যাপসে ক্লিক করে এখানে ওয়েলকাম টু সার্চ কনসোল, এখানে স্টার্ট ক্লিক করতে হবে। করে এরপর হচ্ছে এখানে আমি আমার যে সাইটটা আছে সেটা লিঙ্কটা এখানে দিয়ে দিব। এই যে এই সাইটটা দিয়ে দিব, পেস্ট করে দিলাম। দিয়ে স্ল্যাশের পর এখানে লিখে দিতে হবে সাইট ম্যাপ ডট XML, দেন সাবমিট করে দিতে হবে। দেখেন সাবমিট হচ্ছে সাইট ম্যাপটা। সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি, গট ইট। এবার দেখেন এই যে আমার এখানে আমার সাইটটা আমি গুগলের কাছে সাবমিট করছি। আমার সাইট ম্যাপ আমি হচ্ছে আমার যে সাইট, আমি যে ব্লগ স্পটটা তৈরি করছি এটার কোথায় কি আছে, কোথায় হোম পেজ আছে, কোথায় অ্যাবাউট আস আছে, এই জিনিসগুলো আসলে একটা গুগল ম্যাপের মতো। আমরা যেরকম ম্যাপ দিয়ে বুঝি কোথায় কি আছে, সাইট ম্যাপটা হচ্ছে আমার ওয়েবসাইটের ম্যাপ, আমার ওয়েবসাইটে কোথায় কি আছে। তো দেখেন এখানে আমি আমার সাইট ম্যাপটা মূলত গুগলের কাছে দিয়ে দিলাম এবং দেখেন স্ট্যাটাসটা দেখেন সাকসেস, অর্থাৎ আমি সাকসেসফুলি আমার সাইটটা গুগলের কাছে দিয়ে দিচ্ছি। এখন যেটা হবে, যখনই কোনো পোস্ট আমি করব আমার সাইটে, তখনই মূলত আমার পোস্টটা গুগলে চলে যাবে এবং গুগল থেকে আমার ভিজিটর পাওয়ার সম্ভাবনা তখন অনেক বেশি পাবে। আর আপনি চাইলে আপনি নিজের একটা পার্সোনাল ওয়েবসাইট তৈরি করেও আপনি এভাবে সার্ভিস দিতে পারেন বা আপনি আর্টিকেল পাবলিশ করতে পারেন, সেখান থেকেও আপনি ভিজিটর পাবেন। তো আশা করি এখান থেকে আপনারা ব্লগারের মাধ্যমে কিভাবে মার্কেটিং করতে পারবেন আপনার গিগে, এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারছেন। এরপরও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করবেন, আমরা চেষ্টা করবো এর সমাধান দেওয়ার জন্য।